সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, আমরা ধারাবাহিকভাবে দেখতেছিলাম লিমিটেশন অ্যাক্ট বা তামাদি আইন। আমরা এর আগে 4 থেকে 5টি ভিডিও আপলোড করেছি, আপনারা সেই পর্বগুলো দেখে নেবেন যারা দেখেননি। আর যারা দেখেছেন তাদের জন্য আজকে হচ্ছে সেকশন 5। এখানে বলা হচ্ছে এক্সটেনশন অফ পিরিয়ড ইন সার্টেন কেসেস, অর্থাৎ বিশেষ কিছু কারণে বিশেষ কিছু ক্ষেত্রে সময়ের বর্ধিতকরণ। তো এই 5 নাম্বার সেকশন শুরু করার আগে আমরা যেটি করব সেটা হচ্ছে পূর্বে যেগুলো আমরা পড়েছি আপনাদেরকে জাস্ট একটু আমরা স্মরণ করিয়ে দিব। তাহলে যেটি হবে, আপনারা খুব সহজেই তামাদি আইনটা যারা এর আগে পড়েননি তারাও বুঝবেন, এবং যারা পড়েছেন সেগুলো আপনাদের মনে চলে আসবে খুব তাড়াতাড়ি। আমরা দেখেছি যে 1793 সালে সর্বপ্রথম এই যে তামাদি আইন, আমরা যেটাকে লিমিটেশন অ্যাক্ট 1908 বলতেছি, 1793 সালে যখন চিরস্থায়ী বন্দোবস্ত দেওয়া হয় তখনই আমরা খণ্ডকালীন তামাদি আইন দেখতে পাই সূর্যাস্ত আইন বা রাজস্ব বিক্রি আইনের মাধ্যমে। পরবর্তীতে যখন 1857 সালে যে সিপাহী বিদ্রোহের ফলে মোটামুটি 1858 সালে ব্রিটিশ সরকার সরাসরি ক্ষমতা গ্রহণ করে, এবং 1859 সালে এই যে তামাদি আইন এটি সর্বপ্রথম তারা কোডিফাই করে, সর্বপ্রথম তারা প্রত্যাবর্তন করে। এর সাথে সাথে আরো যেটি হয়েছে, এই 1859 সালে খাজনা আইনও প্রণয়ন করা হয়। তামাদি আইনটা 1859 সালে প্রণয়ন করা হলেও এটিকে পূর্ণাঙ্গ রূপে কার্যকর করা হয় 1862 সালে। 1877 সালে যখন সুনির্দিষ্ট প্রতিকার আইন নিয়ে আসা হয় তখন এটাকে সর্বপ্রথম চেঞ্জ করা হয়। আর 1908 সালে 7ই অগাস্ট এই তামাদি আইনটাকে পাশ করা হয়। এই তামাদি আইনটি কার্যকর হয় 1909 সালের জানুয়ারির মাসের 1 তারিখ থেকে, 1লা জানুয়ারি এই জন্য বলা হয়। তাহলে যারাই তামাদি আইনটাকে পুঙ্খানুপুঙ্খরূপে বুঝতে চাচ্ছেন, আপনাদের এতটুকু বুঝলেই চলবে যে সর্বপ্রথম উপমহাদেশে তামাদি আইনটাকে কোডিফাই করা হয় 1859 সালে। আজকের যে তামাদি আইন এটি 7ই অগাস্ট 1908 সালে পাশ করা হয়, এবং 1909 সালের জানুয়ারি থেকে এটি কার্যকর হয়। তো তামাদি আইনটা টোটাল 5টি পার্টে বিভক্ত। এর মধ্যে বর্তমানে 29টি মাত্র ধারা আছে, এবং 3টি তফসিলের মধ্যে 2টো তফসিল বাদ করে দেওয়া হয়েছে। শুধু একটি তফসিল আছে, আর এই তফসিলে 183র মতো আর্টিকেল বা অনুচ্ছেদ দেওয়া আছে। প্রথম ধারায় কি আছে? প্রথম ধারায় আইনটাকে কি নামে ডাকা হবে? আপনি যে আদালতে, মামলায়, বিভিন্ন জায়গায় এই আইনটাকে আপনি উপস্থাপন করবেন, একে আপনি কি নামে ডাকবেন? বলতেছে এটাকে আপনি দ্য লিমিটেশন অ্যাক্ট হিসাবে ডাকবেন। 1908, অর্থাৎ 1908 সালে তামাদি আইন হিসাবে ডাকবেন। তারপরে 1 নাম্বার ধারা বলে দিচ্ছে যে এক্সটেন্ট, এটি হচ্ছে সমগ্র বাংলাদেশের সবার জন্য প্রযোজ্য। তারপরে বলা হচ্ছে কমেন্সমেন্ট, এটা কবে থেকে প্রযোজ্য? বলা হচ্ছে যে 1909 সালের জানুয়ারি 1 তারিখ থেকে প্রযোজ্য। এটি হচ্ছে 1 ধারায়। 2 ধারার ক্ষেত্রে বিভিন্ন ডেফিনেশন দেওয়া আছে, কারণ যে কোনো আইন, আমরা যে কথাগুলো বাস্তবে বলি এগুলো তো আর আইনে পরিণত করা সম্ভব না। কারণ আইনের প্রতিটি শব্দ নিয়ে খেলতে হয়। যারা অ্যাডভোকেট আছেন পক্ষ বিপক্ষ, তারা আইনের দুর্বলতা, আইনের প্রতিটা শব্দকে তাদের পক্ষে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এজন্য যখনই কোনো আইন প্রস্তুত করা হয় আইনগুলোর মধ্যে কি কি শব্দ ব্যবহার করা হচ্ছে এগুলোর ডেফিনেশন দেওয়া হয়, অথবা অন্য কোন আইনে এই ডেফিনেশনটা আছে সেটা বুঝিয়ে দেওয়া হয়। বিশেষত এখানে আমরা 3টি পদ্ধতি পাবো। কোথাও বলা হবে যে মিনস, যখনই আপনারা দেখবেন লেখা আছে দ্য ওয়ার্ড মিনস, তো এক্ষেত্রে আপনারা কি বুঝবেন? যখনই আপনি দেখবেন দ্য ওয়ার্ড মিনস, তার মানে হচ্ছে এই মিনস দ্বারা যে শব্দটা বোঝাচ্ছে এর বাইরে আপনি এই আইনের জন্য কোনো সংজ্ঞা বুঝতে পারবেন না, এটাই আপনাকে বুঝতে হবে। কিন্তু যখনই কোনো সংজ্ঞার সাথে, ডেফিনেশনের সাথে দ্য ওয়ার্ড ইনক্লুড শব্দ লেখা থাকবে তখন আপনাকে বুঝতে হবে যে এই যে শব্দটা ব্যবহার করা হচ্ছে এটার আরো নানা প্রকার অর্থ আছে, এবং সাথে সাথে এই অর্থটাও আমাদেরকে ধরে নিতে হবে। এটা ছাড়া কোনো কোনো ক্ষেত্রে আমরা এমনও দেখবো যে এখানে নির্দিষ্ট কিছু আইনের নাম লেখা থাকতে পারে, যেমন হ্যাজ দ্য সেম মিনিং, অর্থাৎ অন্য একটি আইন আছে, যেমন নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট আছে। আপনারা যদি তামাদি আইনের 2 ধারা দেখেন, এখানে 2-3 বার উল্লেখ আছে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের কথা উল্লেখ আছে। যেমন বিল অফ এক্সচেঞ্জ জিনিসটা কি বলতেছে যে হ্যাজ দ্য সেম মিনিং, অর্থাৎ এই যে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টে যেই অর্থ দেওয়া আছে সেটাই ধরে নিতে হবে। তাহলে 2 নম্বর ডেফিনেশন পড়ার ক্ষেত্রে আপনারা জাস্ট এতটুকু স্মরণ রাখবেন, যখন ইনক্লুড বলা হবে তাহলে এই অর্থের সাথে অন্য অর্থ নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। এই জন্য আমাদের 1897 সালের যেটি আছে দ্য জেনারেল ক্লজেস অ্যাক্ট দেওয়া আছে, সেখানে নানা প্রকার কিন্তু লিঙ্গ, একবচন বহুবচন ভাগ করার সবগুলোকে একসাথে করা হয়েছে। যেমন ছেলেদের জন্য আমরা হি, মেয়েদের জন্য সি ব্যবহার করি, কিন্তু জেনারেল ক্লজেস অ্যাক্টের মাধ্যমে যেটি হয় সেটি হচ্ছে হি ইনক্লুড সি।
এক বচন বহু বচনকেও কি করে ইনক্লুড করে, নানা প্রকার সংজ্ঞা সেখানে কিন্তু দেওয়া আছে। তো যাই হোক, তাহলে আমরা তিনটি অপশন পেলাম, একটা হচ্ছে ইনক্লুড, একটা হচ্ছে মিনস, একটা হচ্ছে সেম এস। এই তিনটে আপনারা বুঝলেন। এখন 3 নাম্বার যে সেকশন, 3 নাম্বার যে ধারা, সেটার যে কথা সেটা হচ্ছে যে ডিসমিসাল অফ সুট, অর্থাৎ হচ্ছে তামাদি দোষে মামলা খারিজ। তবে এক্ষেত্রে যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করেন অবশ্যই ইংলিশ শব্দটাও আপনাদের একবার পড়া উচিত, কারণ বিভিন্ন পরীক্ষা নানা প্রকার ভাবে আপনাদেরকে গোলতাল মিলিয়ে আপনারা আইনটা বুঝেন কিনা সেটাই পরীক্ষা করা হয়। যেমন 3 ধারা বলা হচ্ছে ডিসমিসাল অফ সুট। এখন ডিসমিসাল মানে কি? ডিসমিসাল মানে হচ্ছে খারিজ, বাদ দেওয়া দেওয়া। এখন এই যে স্যুট, স্যুট কাকে বলে এটা কোথাও সংজ্ঞায়িত করা হয়নি। স্যুট মানে হচ্ছে প্রেজেন্টেশন অফ প্লেন। এখন এই প্লেন্ট জিনিসটা কি, প্লেন্ট কি সেটা সিপিসি তে সেটাকে সংজ্ঞায়িত করা আছে। তো প্লেন্টের মধ্যে কি থাকবে, আদালতের নাম থাকবে, পক্ষ বিপক্ষের নাম থাকবে, আপনি কি প্রতিকার চাচ্ছেন সেটা থাকবে, যাবতীয় ডিটেইল থাকবে। তো এই জন্য তামাদি আইনে 3 ধারার ক্ষেত্রে যেটি হয় সেটি হচ্ছে ডিসমিসাল, অর্থাৎ খারিজ হয়ে যায় মামলাটা। আর যদি আপনার প্লেনটা রিজেক্ট হয়, প্রত্যাখ্যান হয়, সেটা এই যে তামাদি আইন সেখানে করা হচ্ছে না, সেটা তখন সিপিসির ওয়ার্ডারে আমাদেরকে চলে যেতে হবে, যে ওয়ার্ডারে কি বলতেছে, কখন আপনার যে প্লেট সেটি রিজেক্ট করা হচ্ছে, কখন আপনাকে ফেরত দেওয়া হচ্ছে। তাহলে 3 নাম্বার সেকশন যেটি বলতেছে সেটি হচ্ছে আপনি যে আর্টিকেলের মধ্যে 183টা আর্টিকেলের মধ্যে আপনার মামলাটা যদি পড়ে, সেখানে যে নির্দিষ্ট সময়সীমা দেওয়া আছে, যদি আপনি সেই সময়সীমার মধ্যে এবং তামাদি আইনের 4 থেকে নিয়ে 25 ধারার মধ্যে যেই সমস্ত এক্সক্লুশন এবং এক্সেপশন আছে, এগুলোর বাইরে যখন এগুলো যখন এক্সপায়ার হয়ে যাবে, আর কোনো আপনার এক্সেপশন এবং যে আপনার এক্সক্লুশন কিছুই যখন আপনি পাচ্ছেন না, আর্টিকেলে যে উল্লেখিত সময় আছে সেটাও বাদ, তখন বলা হচ্ছে যে মামলাটা খারিজ করে দিবেন। এটা যদিও আপনার বিবাদী, যিনি যার বিরুদ্ধে আপনি মামলাটা করেছেন, উনি যদিও এই পক্ষটা নিয়ে না আসেন যে এই মামলাটা তো তামাদি দোষে বাড়িতে, এটি চলবে না, এটা না আসলেও এটা হচ্ছে বিচারকের দায়িত্ব। সাধারণত বাংলাদেশের বিচার ব্যবস্থা একজন বিচারকের 3 প্রকার ক্ষমতা, পাওয়ার বা আদালতের থাকে। একটা হচ্ছে যে অব্লিগেটরি, অবশ্যই সেটা আদালতকে মানতে হবে, অবশ্যই বিচারককে মানতে হবে, বিচারকের বাইরে যেতে পারবেন না, সেটাই তাকে করতে হবে, সে আইনগতভাবে বাধ্য। আরেকটি হচ্ছে যেটা, সেটা হচ্ছে ডাইরেক্টরি, অর্থাৎ আদালত অর্থাৎ আইন তাকে বলতেছে যে আপনি এইভাবে কাজটা করেন, সে চাইলে করতেও পারে, সে চাইলে নাও করতে পারে। আরেকটি হচ্ছে বিচারকের স্বেচ্ছাধীন ক্ষমতা, যাকে আমরা বলি যে ডিসক্রিশনারি তার, অর্থাৎ বিচারক যদি সন্তুষ্ট হয় সেটাকে দিতে পারে। আর ওভারঅল যে কোনো মামলার ক্ষেত্রে আমরা 3 ধরনের তামাদিকাল পাবো। তামাদি আইনে উল্লেখিত এক প্রকারের সময়, বিশেষ কোনো আইনে যদি কোনো সময় উল্লেখ থাকে সেটা তখন সেই আইনের জন্য প্রযোজ্য হবে। আর বিচারকের স্বেচ্ছাধীন বিচারক কিছু নিয়মের জন্য, দরখাস্তের জন্য, একটা ব্যক্তিকে সমনে আসার জন্য, এভিডেন্সের জন্য বিচারক নিজে থেকে তার কিছু সময় দিতে পারেন, সেটা তামাদি আইনে গণ্য হবে না। স্পেশাল আইনে যা আছে সেটা স্পেশাল আইনে দেখতে হবে। তামাদি আইনে শুধু তামাদি আইনে যা কিছু উল্লেখ আছে সেটা দেখতে হবে। আর একটি কথা মনে রাখবেন, তামাদি আইনে যদি তামাদি আইনের আর্টিকেলে যদি কোনো মামলার যদি সময়সীমা উল্লেখ করা না থাকে, সেগুলো অন্য কোনো বিশেষ আইনেও যদি না থাকে, সেক্ষেত্রে 6 বছর ধরে নিতে হবে। এটি হচ্ছে মুখস্থ কথা। আর তামাদি আইনে যে আমরা এই যে বছর দিন এগুলো হিসাব করব, এগুলো আমরা গ্রেগরীয় মানে সহজ কথা ইংলিশ ক্যালেন্ডার অনুযায়ী হিসাব করব, এটা আমাদেরকে বলে দিচ্ছে যে সেকশন 25। তো আশা করি আপনারা 3 ধারা পর্যন্ত বুঝে গেলেন। 4 ধারাতে যেটি হচ্ছে সেটি হচ্ছে এই সমস্ত কিছু করার পরে আপনি মামলাটা যেদিন দাখিল করতে গেলেন, সেদিন হয়তো আপনার শেষ দিন ছিল, কিন্তু আপনি যেখানে দাখিল করতে যাচ্ছেন অথরিটি কিন্তু বন্ধ আছে, যদিও বলা হচ্ছে কোর্ট ইজ ক্লোজড। তো কোর্ট জিনিসটি কি, এটি আমাদেরকে বুঝতে হবে যে কোর্ট মানে এটা না যে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বা বড় বড় বিল্ডিং, এগুলো কিন্তু কোর্ট না। কোর্ট হচ্ছে একটা অথরিটির নাম। অথরিটি যদি গাছতলায়ও বসে, আপনি সেখানেই আপনি সেই আপনার জিনিসটি আপনি দাখিল করতে বাধ্য। এই জন্য আপনাকে বুঝতে হবে কোর্ট মানে কোনো বিল্ডিং না, কোর্ট মানে কোনো বিচারক না, কোর্ট হচ্ছে একটা অথরিটির নাম, যে অথরিটি সেই দেশের যে গভর্নমেন্ট আছে তারা ঠিক করে দেয়। কারণ শুধু বিচারক না, আমরা বিভিন্ন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, রেভিনিউ আদালত, সব জায়গায় কিন্তু নানা প্রকার বিষয়বস্তু দেখি, সব জায়গায় কিন্তু পক্ষ বিপক্ষ থাকেন না, কোথাও শুধু হয়তো বিচারক একাই থাকেন, নানা প্রকার বিষয় কিন্তু জড়িত আছে। তো এই জন্য আপনার কাছে যদি 1 বছর সময় থাকে, আপনি এটা বাধ্য না যে আপনি প্রথম দিনে মামলা দাখিল করবেন, শেষ দিনে মামলা দাখিল করলেও কেউ আপনাকে বলতে পারবে না যে কেন আপনি ঘুমিয়েছিলেন। কিন্তু শেষ দিনে যদি আপনি মামলা দাখিল করতে গিয়ে আপনার অধিকার, আপনার রায় প্রয়োগ করতে গিয়ে যদি দেখেন যে আদালত অথরিটিটা ক্লোজ আসছে, তাহলে নেক্সট যে দিন খুলবে, পরের দিন না, নেক্সট যে দিন, 1 দিন 2 দিন 3 দিন 5 দিন, যদি 1 বছর পরেও খুলে, যে কোনো কারণবশত আপনি শেষ দিনে গিয়ে মামলাটা দাখিল করতে পারবেন। এক্ষেত্রে আদালত বা বিচারক বা
প্রতিপক্ষ আপনাকে বলতে পারবে না যে আপনি শেষ দিনে কেন এসেছিলেন, আপনার কাছে তো সময় ছিল। কারণ আইন আপনাকে অধিকার দিচ্ছে আপনি প্রথম দিন যান আর শেষ দিন যান, সেটা আপনার অধিকার। আপনার অধিকার আপনি প্রয়োগ করতে গেলেন, দেখলেন তারা বন্ধ, তাদের দোষ, এজন্য তারা আপনাকে এই সময়টি দিচ্ছে সেকশন 4 অনুযায়ী। তো বন্ধুরা, এখন আমরা চলে যাব আজকের এই যে মূল বিষয়, সেটি হচ্ছে আমাদের 5 নাম্বার সেকশন, সেটি হচ্ছে যে এক্সটেনশন অফ পিরিয়ড ইন সার্টেন কেসেস, অর্থাৎ বিশেষ ক্ষেত্রে তামাদির মেয়াদ বর্ধিতকরণ। তো একটা কথা মনে রাখবেন, ক্লিয়ার কাট তামাদি আইনের 5 ধারা হচ্ছে তামাদি আইনের 3 ধারার ব্যতিক্রম। তামাদি আইনের 3 ধারায় মূলত 3টি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, একটা হচ্ছে সুট, একটা হচ্ছে আপিল, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন। এটি মনে রাখবেন। সুট জিনিসটি কি? সুট জাস্ট সংজ্ঞায় বলা হচ্ছে নট ইনক্লুড আপিল অ্যান্ড অ্যাপ্লিকেশন। 3 ধারার ক্ষেত্রে সুট, আপিল, অ্যাপ্লিকেশন 3টি জিনিস আছে, কিন্তু 5 ধারার ক্ষেত্রে সুট জিনিসটি নাই। তাই দেওয়ানি মামলার কোনো সুট যদি 3 ধারায় বাতিল হয়ে যায়, 3 ধারায় খারিজ হয়ে যায়, 3 ধারার মধ্যে পড়ে, 5 ধারায় সেটাকে এক্সটেনশন করা যাবে না, বৃদ্ধি করা যাবে না। এটি হচ্ছে সম্পূর্ণ স্ট্রিক্ট, যদিও আমাদের বাংলাদেশের আদালতে আমরা এইটার প্রয়োগ দেখতে পাই না, যেহেতু সবাই বিচারকরাও বলেন যে আপনি মামলাটা মেরিটের উপর আপনি সেখানে লড়েন, যদি মেরিট থাকে আপনি জিতে যাবেন। তবে বিষয় এমন না, কথা হচ্ছে যেহেতু লিমিটেশন অ্যাক্ট আছে, অ্যাক্ট আপনাকে সেই অধিকারটা দিচ্ছে যে আপনি সেটা প্রয়োগ করেন। আর এটা আপনাকেও বলতেছে না, যেই বিচারক, যেই আদালত এই মামলাটি শুনতেছে তাকেই বলতেছে যে আপনি এটা খারিজ করে দিবেন, এটা আপনার জন্য অব্লিগেটরি, এটা আপনার জন্য কোনো ডাইরেক্টরি বা আপনার ডিসক্রিশনারি, আপনার ইচ্ছাধীন ক্ষমতা না। আপনি চাইলে যতই সন্তুষ্ট হন, আপনার পিতা মাতা ভাই বোন, আপনার যতই কাছের লোক হোক, আপনার যতভাবে আপনাকে সন্তুষ্ট করা, 3 ধারার মধ্যে পড়লে বিচারকও বাধ্য সে মামলাটি খারিজ করে দিতে, ডিসমিস করে দিতে। আর যখনই 3 ধারায় কোনো মামলা খারিজ হয়ে যায়, তখন আর সেই মামলাটি যেটি হয় করতে পারে না, সেই অধিকারটি প্রয়োগের আর কোনো প্রকার আইনি পন্থা কিন্তু থাকে না। এটি হচ্ছে মূলত 3 ধারা। আর 5 ধারার ক্ষেত্রে হচ্ছে আপিল অ্যান্ড অ্যাপ্লিকেশন, এই দুটো মনে রাখবেন। আপিল অ্যান্ড অ্যাপ্লিকেশন, যদি আমরা ধারাটা যদি পুঙ্খানুপুঙ্খ রূপে পড়ি তাহলে মোট 5টি জিনিস পাবো, কিন্তু সহজ অর্থে মনে রাখবেন যে 5 ধারাতে সুট ইনক্লুড নাই, 5 ধারাতে শুধু আপিল অ্যান্ড অ্যাপ্লিকেশনটি আছে। তাহলে আপনারা বুঝলেন যে 5 ধারা সুট এবং এক্সিকিউশন অফ ডিগ্রি এটি 5 ধারা ইনক্লুড করে না। বিচারকের এই ক্ষমতা নাই যে উনি 5 ধারার বলে আপনার সুট যদি এক্সপায়ার হয়ে যায় তামাদিতে, উনি সন্তুষ্ট হয়ে বর্ধিত করে দিতে পারেন না। ওনার সে অধিকার আইন তাকে দেয়নি, এটি অব্লিগেটরি, ম্যান্ডাটরি, এটা উনি মানতে বাধ্য। তাহলে আমরা 5 ধারার ক্ষেত্রে প্রধানত দুটো জিনিস পাবো, আপিল এবং অ্যাপ্লিকেশন। তো এখানে যেটি সংজ্ঞা যেটি বলা হচ্ছে, এনি আপিল অর অ্যাপ্লিকেশন ফর এ রিভিশন। এখন রিভিশন জিনিসটি কি? রিভিশন মনে রাখবেন, রিভিশনের এক কথা মনে রাখার উপায় হচ্ছে যে যে কোনো মামলার ক্ষেত্রে আমরা দুটো জিনিস পাবো। যখনই একটি মামলার রায় হয়ে যায় দুটো জিনিস হয়, সেক্ষেত্রে যে একটি হতে পারে যে ফ্যাক্ট অন ইস্যু, অর্থাৎ যে বিষয়টা নিয়ে হচ্ছে সেটার মধ্যে কোনো সমস্যা থাকে, আর একটা হতে পারে ফ্যাক্ট অফ ল, আইনগত ইস্যু হতে পারে। রিভিশনের মেইন টার্গেট সেটি হচ্ছে আইনগত যদি কোনো ব্যত্যয় ঘটে সেটিকে কারেকশন করা, সেটিকে প্রয়োগ করানোই হচ্ছে রিভিশনের মেইন উদ্দেশ্য। তাহলে রিভিশন মানে আপনারা বুঝলেন আইনগত বিষয়, রিভিশনে কখনোই ফ্যাক্ট আসবে না, সম্পূর্ণ ল আসবে। তারপর যদি আমরা দেখি রিভিউর স্কোপটা খুবই ছোট, যে বিচারক যেই আদালত রায় দিয়েছেন তার কাছে জাস্ট আরেকবার আপনি সেই জাজমেন্টটা, সেই রায়টার জন্য আপনি কি করবেন, আবেদন করবেন। আরেকটি যেটি বলা আছে ফর দ্য লিভ টু আপিল, লিভ টু আপিল কি বুঝতে হলে আপনাকে বাংলাদেশের দেওয়ানি বিচার ব্যবস্থা বুঝতে হবে। যখনই আপনি হাইকোর্ট ডিভিশন থেকে কোনো মামলা সুপ্রিম কোর্টের আপিলের ডিভিশনে করতে যাবেন, শোনাতে যাবেন, তখন সর্বপ্রথম আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। আপনার যে মূল গ্রাউন্ড সেটাকে সামারাইজ করে খুবই ছোট্ট আকারে বিচারকদের কাছে আপনাকে উপস্থাপন করতে হবে যে আপনি এই বিষয়টা সুপ্রিম কোর্টের, সর্বোচ্চ কোর্টের আপিলের ডিভিশনে শোনাতে চাচ্ছেন। তারা আপনার এই যে শর্টকাট জিনিসটি পড়ে তারা যদি আপনাকে অনুমতি দেয়, এই যে আপনার আপিলের অনুমতি দিচ্ছে, এটাই হচ্ছে লিভ টু আপিল। যদি লিভ টু আপিল গ্রান্ট হয় তখনই মামলাটা তারা শুনে, না হলে সেটিকে বাদ দিয়ে দেওয়া হয়। তারপর আরো তারা যেটি বলতেছে সেটা হচ্ছে এনি আদার অ্যাপ্লিকেশন, অর্থাৎ এটা ছাড়া অন্য নানা প্রকার কিছু হতে পারে, সেগুলোর ক্ষেত্রে সেটি হচ্ছে যে বিচারক যেটি করতে পারবেন সেটি হচ্ছে যে উনি লিমিটেশনের যে উম, বাধ্যবাধকতা সেটাকে উনি এক্সটেনশন করে দিতে পারবেন। 5 ধারাকে এই জন্য বলা হয় সাফিসিয়েন্ট
কস্ট, অর্থাৎ উপযুক্ত কারণ। এটা ছাড়াও এটাকে আরো নানাভাবে সংজ্ঞায়িত করা হয়, যেমন কন্ডোনেশন অফ ডিলে, অর্থাৎ বিলম্ব মওকুফ। সহজভাবে যদি আমরা বলি, পাঁচ ধারাকে বলা হয় বিলম্ব মওকুফ বা কন্ডোনেশন অফ ডিলে। এটা ছাড়াও সাফিসিয়েন্ট কস্ট বলা হয়। তিনটি শব্দ মনে রাখবেন, এগুলোই আসবে, এর বাইরে কিন্তু আপনার নাই। আর যেটি মনে রাখবেন, বাংলাদেশের বিচার ব্যবস্থায় একজন আদালত বা বিচারকের একটি মামলার ক্ষেত্রে তিনটি অধিকার থাকে। একটা হচ্ছে ম্যান্ডাটরি বা অব্লিগেটরি, যেটি আইন তাকে বাধ্য করতেছে, সেটি উনি মানতে বাধ্য, সেটি হচ্ছে ধারা 3। ধারা 5-এর ক্ষেত্রে বিচারকের যে ক্ষমতা, সেটি কখনোই ম্যান্ডাটরি বা অব্লিগেটরি নয়, সেটি হচ্ছে তার জন্য ডিসক্রিশনারি, অর্থাৎ বিচারক যদি সন্তুষ্ট হন, ওনার যদি মনে হয়, উনি সেটাকে বর্ধিত করে দিতে পারেন। তবে 5 ধারাতে বিচারক কখনোই কোনো সুট অথবা এক্সিকিউশন অফ ডিক্রিটাকে উনি বর্ধিত করতে পারবেন না, আইন তাকে এটি পারমিট করে না। আইন আমরা যেটি দেখলাম, তাকে শুধু যে আপিল এবং অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে দিচ্ছে। একটু ডিটেইলে পড়লে টোটাল আমরা 5টি পাবো। সেটি হচ্ছে এনি আপিল, any application for revision or review of judgment or leave to appeal, অথবা এর বাইরে অন্য আদার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বিচারক সন্তুষ্ট হয় যেটি করতে পারেন, আপনার কন্ডোনেশনটা দিতে পারেন। তো এখন আমরা যদি বলি, আপনারা হয়তো বলবেন যে ভাই কয়েকটা উদাহরণ দেন। কথা হচ্ছে তামাদি আইনটি এমন ভাবে প্রস্তুত, যেমন সাম্প্রতিক করোনা ভাইরাস আসলো। তো এই জন্য যদি আপনি করোনা ভাইরাসের কারণে যদি আপনি দেশের বাইরে ছিলেন, অসুস্থ ছিলেন, হাসপাতালে ছিলেন, তো এক্ষেত্রে সেটি হচ্ছে আপনার একটা উপযুক্ত গ্রাউন্ড। আপনি এখানে একটা সাফিসিয়েন্ট গ্রাউন্ড দেখাতে পারেন, বিচারক সেটা আপনার মওকুফ করে দিতে পারে। তো এই জন্য নানা প্রকার কিছু হতে পারে, উপযুক্ত কারণ হতে পারে, আপনি অ্যাক্সিডেন্ট করে হসপিটালে থাকতে পারেন, আপনি জেলে থাকতে পারেন, যার জন্য করতে পারেননি। তাহলে 3 ধারার ক্ষেত্রে স্যুট ইনক্লুড আছে, 5 ধারার ক্ষেত্রে স্যুটটা ইনক্লুড নাই, এটি অবশ্যই মনে রাখবেন। যদি আপনি এটি মনে না রাখেন, তাহলে কিন্তু হবে না। আর 6 ধারা, 7 ধারা এবং 8 ধারা, এই তিনটি ধারাকে আমরা একসাথে পড়বো। এই তিনটি ধারা যদি আপনি একসাথে না পড়েন, তাহলে আপনি এই ধারাগুলো বুঝবেন না। 6, 7, 8 আগামী পর্বে আমরা এই তিনটি ধারা দেখব, যে লিগাল ডিসএবিলিটি জিনিসটি কি। আর এই যে লিগাল ডিসএবিলিটির সাথে যখন সেভারাল ডিসএবিলিটি আসবে এবং বিশেষ ব্যতিক্রম আসবে, এই তিনটি জিনিসকে একসাথে পড়লে আপনারা একসাথেই বুঝে যাবেন। তো যাই হোক বন্ধুরা, তাহলে আজকের এই ভিডিওর যদি আমরা শেষ করি, সেই রেসিপিতে শেষ সময় জাস্ট আপনাদেরকে আরেকবার স্মরণ করে দিব খুব সংক্ষেপে। বিষয়গুলো বারবার বলার মানেই এটা হচ্ছে, যাতে আপনারা তামাদি আইনটা সাধারণ ব্যক্তি হিসাবে, অথবা আইন জানার উদ্দেশ্য, অথবা আইনের ছাত্র হিসাবে মনে রাখতে পারেন। সেটি হচ্ছে যে তামাদি আইন, বর্তমানে তামাদি আইন 5টি পার্টে বিভক্ত আছে। পার্ট 1-এ সেকশন 1 এবং সেকশন 2। সেকশন 1-এ আইনটির নাম বলা আছে, আইনটি কোথায় প্রযোজ্য হবে, কবে থেকে প্রযোজ্য হবে, এটি বলা আছে। সেকশন 2-এ 3 প্রকারের ডেফিনেশন দেওয়া আছে, একটা হচ্ছে ইনক্লুড, একটা হচ্ছে মিনস, একটা হচ্ছে সেম অ্যাজ, অর্থাৎ অন্য আইনে যেটা আছে। আমরা যখনই ইনক্লুড বুঝবো, এর অন্য অর্থটা আমরা নিতে পারবো, যখনই মিনস বুঝবো অন্য কোথাও যেতে পারবো না, যখন সেম এজ থাকবে তখন সেটাই আমাদেরকে ধরে নিতে হবে। এখন যে তামাদি আইনে 3 ধারা, এটি হচ্ছে একটি ম্যান্ডাটরি ধারা। আদালত বা বিচারক তার স্বেচ্ছাধীন ক্ষমতা বলে এটিকে উনি রহিত করতে পারেন না, এই ক্ষমতা ওনাকে দেয়নি। বাংলাদেশের ক্ষেত্রে বিচারকের 3 প্রকারের ক্ষমতা আছে, একটা হচ্ছে অব্লিগেটরি বা ম্যান্ডাটরি, একটি হচ্ছে যে ডাইরেক্টরি, আরেকটি হচ্ছে তার ডিসক্রিশনারি। 4 ধারা বলা হচ্ছে, যেদিন আপনি সর্বশেষ তারিখে যদি মামলাটি করতে যান, যদি কোনো কারণবশত আপনার অথরিটি অর্থাৎ কোর্টটা যদি বন্ধ থাকে, পরবর্তী যে দিন অথরিটিটা ওপেন হবে, কোর্ট ওপেন হবে, সেদিন আপনি মামলাটা দাখিল করতে পারবেন। আর 5 ধারা আমরা আজকে যেটি পড়লাম, সেটি হচ্ছে বিশেষ কিছু ক্ষেত্রে আপিল এবং অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যেটি করা যায়, সেটি হচ্ছে যে সময়টা বিচারক তার স্বেচ্ছাধীন ক্ষমতা বলে বৃদ্ধি করে দিতে পারেন। তবে সেটি হচ্ছে সুট এবং এক্সিকিউশন অফ ডিক্রির ক্ষেত্রে এটি করতে পারেন না। 5 ধারাকে একটু ডিটেইলে পড়লে আমরা আপিল পাবো, অ্যাপ্লিকেশন পাবো, রিভিউর জন্য, রিভিশনের জন্য, এবং লিভ টু আপিলের জন্য, এবং আদার যে সমস্ত অ্যাপ্লিকেশন আছে সেগুলোর জন্য। তো আশা করি আপনারা কিন্তু বুঝতে পেরেছেন। আর 5 ধারা মেয়ে শব্দ ব্যবহার করা হয়েছে, বিচারক বাধ্য না, আপনার এই যে কথাটি শুনে উনি বাড়িয়ে দিবেন। তবে 5 ধারার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বিচারক সন্তুষ্ট হলেও ওনার কিছু করা থাকে না, ওনার হাত বাঁধা থাকে, উনি স্বেচ্ছাধীন ক্ষমতাও দিতে পারেন না। জাস্ট একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। এই জন্য 5 ধারাকে বলা হয় ডবল ডিসক্রিশনারি। কারণ সেটি হচ্ছে যে হয়তো আপনি, আপনার ওয়াইফ আপনার বিরুদ্ধে একটি পারিবারিক আদালতে বা অন্য যে কোনো আদালতে যেটি করলো, সেটি হচ্ছে বিচ্ছেদের মামলা করলো। তো উনার যেটি হলো, উনি ডিক্রি পেলেন যে আপনার থেকে উনি তালাক পাবেন, আদালত বললো যে আপনি
তালাক আপনার জন্য। তো এক্ষেত্রে আপনার জন্য নির্দিষ্ট সময় থাকে, এই সময়ের মধ্যে আপনি আপিল করবেন। তো আপনি আপিল করার হয়তো আপনার কাছে ৩০ দিনের সময়। এখন এর মধ্যে যদি আপনি অ্যাক্সিডেন্ট করে হসপিটালে থাকেন, আপনি ১-১.৫ মাস যাওয়ার পরে যখন আপনি জানলেন যে এরকম ডিগ্রি পেয়েছে, তখন আপনি যাবতীয় ডকুমেন্ট সহ হসপিটালের আপনি কিভাবে অ্যাক্সিডেন্ট করেছেন তাদের কাছে নিয়ে গেলেন। বিচারক সন্তুষ্ট হলো, বিশ্বাস করলো। কিন্তু বিচারক যেটি করতে পারবে না, সেটি হচ্ছে অনুমতি দিতে পারবে না। কারণ যেটা সেটা হচ্ছে এর মধ্যে যদি আপনার ওয়াইফ, যেহেতু উনি নির্দিষ্ট সময়টা পর্যন্ত অপেক্ষা করছেন যে আপনি কোনো আপিল করেন কিনা, যেহেতু আপনি আপিল করেননি, উনি অন্য কাউকে হয়তো বিয়ে করে নিছেন, এটি তার আইনগত অধিকার। এখন আপনারটাতে সন্তুষ্ট হলেও তার অধিকারটা নষ্ট করার মতো যে অধিকার, সেটা বিচারকের কাছে নাই। এই জন্য তখন বিচারক বলবেন যে আমার স্বেচ্ছাধীন ক্ষমতায় আমি আপনারটাতে সন্তুষ্ট, কিন্তু উনি যখন যেহেতু আরেকজনকে বিয়ে করে ফেলেছেন, উনি ওনার নির্দিষ্ট সময় অপেক্ষা করেছেন, এজন্য ওনার অধিকারেও আমি হস্তক্ষেপ করতে পারি না। তাই সবসময় আমরা বলতে পারবো না যে বিচারক ৫ নাম যে সেকশনের দ্বারা উনি সবকিছু মাফ করে দিবেন। উনি চাইলেও কখনো পারেন না। কারণ তাকে উভয় দিকটা দেখতে হয় যে একজনের সুবিধা করতে গিয়ে আরেকজনের অসুবিধা তো হচ্ছে না। যাই হোক বন্ধুরা, আগামী পর্বে আমরা দেখব ৬, ৭ এবং ৮ ৩টি সেকশন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।